আমাদের এই প্রিন্সিপাল গত 4 বছর যাবৎ মাদ্রাসার সকল খাতে সে অন্যায় করছে, দুর্নীতি করছে। এমনকি সে মাদ্রাসার যে দোকান আছে, মাদ্রাসার দোকান থেকে 10টা দোকান থেকে 1 লক্ষ টাকা তুলে তার স্বাক্ষর রয়েছে। তার কাছে শুনলে সে বললো না আমাদের স্বাক্ষর নাই। তখন তারা আমরা নির্দিষ্ট প্রমাণ দেওয়ার পর সে বলতেছে নাকি ধরা খাওয়া। এমনকি সেই টাকা তার টেবিলের পরে ভাগ করা হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল খাতের যে টাকা আসে সেই টাকা তারা নিজেরা ভাগ করে নেয় এবং মাদ্রাসার কোনো কাজে দেন। এমনকি 2 দিন আগে আমাদের একটি ছাত্রী মাদ্রাসায় ভর্তি হতে আসলে, যে গত 13 বছর যাবত মাদ্রাসায় পড়তেছে, 200 টাকার কারণে তাকে ভর্তি না করে তাকে অপমান লাঞ্ছিত করে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। এই মাদ্রাসার প্রিন্সিপাল, যার শিক্ষার ব্যবস্থাই একদমই নিম্নমানের, তার রেজাল্টই খুব খারাপ, যে 3rd ক্লাস পেয়ে ডিগ্রি অর্জন করে সে কিভাবে একটা প্রতিষ্ঠানে শিক্ষাদান করবে? তার কাছ থেকে আমরা কেমন শিক্ষা পাবো? উনি নিয়োগ বাণিজ্য করে, উনি ক্লাসের স্টুডেন্টের প্রতি সবসময় অমনোযোগী। স্টুডেন্ট ক্লাস হচ্ছে কি হচ্ছে না তিনি ওই বিষয়ে কোনো খেয়াল রাখেন না। উনি অন্য গল্প করেন এবং তার কাছে আমাদের সমস্যার সমাধানের জন্য গেলে উনি কখনো সমাধান করেন না। অনেকভাবে আমাদের কাছে টুকিটাকি প্রমাণ আছে এবং আমাদের কাছে তথ্য আছে ওনার নিয়োগ অবৈধভাবে হয়েছে। এটা হলো সর্বপ্রথম কথা। এখন সর্বপ্রথম হলো যেখানে ভিত্তি পচা, সেখানে তার উপর আপনি ইমারত কীভাবে দাঁড় করাবেন? যেখানে তার নিয়োগটাই অবৈধ, সে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কীভাবে বয়ে আনবে? এটা হলো আমাদের সর্বপ্রথম কথা। এবং তিনি প্রতিষ্ঠানের প্রধান হওয়ার পর থেকে আমাদের প্রতিষ্ঠানের নানা রকম অনিয়ম, প্রতিষ্ঠানের সম্পদ আত্মসাতে সাহায্য তিনি করছে। যারা তাদের নিয়োগ দিয়েছে, এখানে 2টা গেম হয়েছে। এটা হলো প্রথমে তারা অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা নিয়োগ দিয়েছে তিনি তাদেরকে প্রতিষ্ঠানের সম্পদ লুটতে সহযোগিতা করছে। এটা তিনি আমাদের ছাত্রদের সামনে স্বীকারও করছেন এই কথাটা। আমাদের প্রিন্সিপালের অদক্ষতার ব্যাপারে, তিনি পাঠদানে অদক্ষতা, তিনি ক্লাসে আমাদের যে পড়ার বিষয়গুলো সেগুলো বাদে তিনি নানা প্রাসঙ্গিক কথাবার্তা বলেন এবং আমাদের যে অফিসের কার্যালয় কার্যক্রম, যেমন আমাদের যেমন অনেক দাবি দাওয়া থাকে, সেগুলো যদি আমরা তার কাছে নিয়ে আসি তিনি সেগুলো গুরুত্ব সহকারে দেখেন না। একজন প্রিন্সিপাল যদি ফাইনালে 3rd ক্লাস পায়, তাহলে সেক্ষেত্রে সে প্রিন্সিপাল যোগ্য না এবং সে একজন মেধাবী না হয়ে একজন মেধাবীদের কীভাবে আকৃষ্ট করবে? তাদের আকৃষ্ট করতে পারে না। তারা মেধাবীদের আকৃষ্ট না করে বরঞ্চ ধীরে ধীরে মাদ্রাসার সমস্ত ছাত্রছাত্রী এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে, এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। কিন্তু এখানে উপস্থিত শতভাগ না, তার যে দুর্নীতি আছে, তার নিজের নিয়োগে সে দুর্নীতি করছে। মাদ্রাসার সম্পদগুলো সে আমাদের সাবেক যে ছিল, মানে কমিটিরা ছিল, এই কমিটিরা মিলে একসাথে সাজিশ করে তারা নিজেরা ভাগ বটর করে খেয়েছে। মাদ্রাসার ছাত্রছাত্রীদের কোনো উন্নয়নে তারা কাজ করেনি। মাদ্রাসার বিভিন্ন রকম জাতীয় পর্যায়ে যে খেলাধুলা থাকে, এই খেলাধুলায় কখনো অংশগ্রহণ করতে দেয়নি। সমস্ত চিঠিগুলো আসলে তারা টেবিলের উল্টো পিঠে রেখে দিত, যাতে কেউ না দেখতে পারে। এবং এ নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তার কাছে গেলে সে বলছে এগুলো করা যাবে না, এগুলো করতে নিষেধ, অনেক রকম কথা বলে সে। যে কোনো কারণে ফাজেলটা আমি মাঝখানে পড়াশোনা গ্যাপ দিয়েছিলাম, প্রাইভেট দিয়ে ওটা ফাজেল 3rd ডিভিশন। কিন্তু আমি আপনার MA ক্লাসে বিশেষ করে কামেলে আমি 7ম স্থান করেছি এবং MM কলেজ থেকে আপনার মাস্টার্সে 13 প্লেস পেয়েছি, বুঝছেন? মাস্টার্সে যে আপনার স্টাডিজ বিভাগে। PhD দিকে দেখলাম যে আমি সময় দিতে পারছি না, এই জন্য এটা টিচাররা আসার আগে আমি স্যালেন্ডার করে দিয়েছিলাম। কিন্তু এখন করতে পারতাম, কিন্তু এখন আমি এগিয়ে চাচ্ছি না। আর তারপরে বলছি যে আপনার নিয়োগের ক্ষেত্রে ওখানে যে আমার যে সময় যে নিয়োগ হয়েছে, সেটা আগের প্রিন্সিপাল সাহেব যিনি ছিলেন ওই সময় ওই কমিটিতে আমি নিয়োগ হয়েছি, আমার তৈরি করা কমিটি না। আগে প্রিন্সিপাল সাহেব ছিলেন আবু সাইদ সাহেব, ওনার থাকার সেই সময়ে প্রিন্সিপালের যে কমিটি, সেই কমিটিতে আমি নিয়োগপ্রাপ্ত হয়েছি। তো আগের যে কমিটি ছিল সেটা হচ্ছে আগের আবু সাইদ সাহেব, তিনিই হচ্ছে যে এই কমিটি করে দিয়ে গেছে, সেই কমিটিতে আমি নিয়োগপ্রাপ্ত। তো আমার ভার্সিটি নীতিমালায় আছে যে যিনি ভাইস প্রিন্সিপাল থাকবেন পরবর্তী দিন থাকবেন, মানে সেইটাই হচ্ছে যে আপনার হচ্ছে তিনি ভারপ্রাপ্ত থাকবেন। তারপর আমি প্রিন্সিপাল হওয়া কালীন দেখা যাচ্ছে আমি মানে ওখান থেকে ইস্তফা দিয়ে দেখা যাচ্ছে আমি আরেকজনকে ভারপ্রাপ্ত করা হয়েছে কমিটি। নিয়োগের বাণিজ্য যে নিয়োগগুলো হয়েছে, এখানে আমাকে আপনার যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে মানে একটা পয়সা আমি তাদের কাছে নেয়নি। আমি একমাত্র মানে অ্যাকর্ডিং টু রুল যেটা আপনার অফিস মেনটেন, সেইগুলো আমি করে দিয়েছি। আর এখানে নিয়োগ যে বিষয়গুলো সেগুলো কমিটি দ্বারা কীভাবে কী করেছে সেটা আমি কখনো তাদের কাছে একটা পয়সা আমি নেয়নি। আমার নিয়োগ সময় আপনার ম্যানুয়াল অনুযায়ী হচ্ছে 1/3 আগে আমার 6 জন ছিল। মোট হচ্ছে আপনার 15 জন, কিন্তু এর ভিতর ধরে একই পদে 2 জন করে আছে। যিনি হচ্ছে দাতা সদস্য, উনি দেখাচ্ছেন আপনার হচ্ছে সভাপতি বা সহসভাপতি, এইভাবেই আছে, বুঝেছেন? ওখানে আমাদের ছিল মানে 12 সদস্য বিশিষ্ট। তার ভিতরে 50 বা 6 জন আমার আছে, স্বাক্ষর আছে।